সম্মানিত সভাপতি আমার উস্তাদ ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রূপসী ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ হাবিবুর রহমান সাদিক হাফিজাহুল্লাহ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা জনাব মতিউর রহমান স্যার। উপস্থিত আছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত যুগ্ম সদস্য সচিব, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব প্রিয় সহযোদ্ধা জনাব শান্ত ইসলাম স্যার। উপস্থিত হয়েছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি জনাব আফতাব হোসেন স্যার। উপস্থিত হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোটের ঢাকা উত্তরের সমন্বয়ক, যিনি উচ্চপাতার 22 দিনের আন্দোলনে এবং শহীদ মিনারের 10 দিনের আন্দোলনে পুরোটি সময় আমার সাথে ছিলেন অত্যন্ত সাহসী সহযোদ্ধা জনাব বাসিরউদ্দিন স্যার। আজকের এই প্রোগ্রাম যিনি আয়োজনের মুখ্য ভূমিকা পালন করেছেন এই সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব আব্দুল রাজ্জাক স্যার সহ অনেকের, হয়তো এখানে অনেকে আমার পরিচিত, নাম নিতে গেলে লম্বা সময় নিতে হয়তো পারবো না, যেহেতু আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, এই জন্য সময় সংক্ষিপ্ততার কারণে সকলের নাম দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আজকে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের যে প্রোগ্রামটি এখানে আয়োজন করেছেন, কেন আমরা এই প্রোগ্রামগুলোর আয়োজন করছি, ইতিমধ্যে আজকের এই প্রোগ্রামের যিনি সভাপতি তিনি কিন্তু বিষয়টি উল্লেখ করেছেন। আমরা যে চিন্তাটা এখন করি, আমাদের অনেক বন্ধুরা এই চিন্তা আরো 6 মাস পরে করবে। আমরা একটু অ্যাডভান্স চিন্তা করি, যার কারণে আসলে আমাদেরকে অনেকের মতের সাথে আমাদের মিল হয় না। আজকে সভাপতি সাহেব কিন্তু বলেছেন যে আগামী দিনে এমন পরিস্থিতি হইতে পারে যে জাতীয়করণ প্রত্যাশী জোটের কমিটি করার সুযোগও দেওয়া না হইতে পারে। সেই জায়গা থেকেই চিন্তা করে আমরা এই সময়টাকে বেছে নিয়েছি, যে এই সময়টা যেহেতু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নেই, তুলনামূলক নিরাপদ ভাবে আমাদের পক্ষে জাতীয়করণ প্রত্যাশী জোটের কমিটিগুলো ঘোষণা করা সম্ভব হবে। আমরা যদি 64 জেলায় 64টা জেলা কমিটি করতে পারি, আমরা যদি ওই জেলা কমিটির মাধ্যমে 17 উপজেলা কমিটি করতে পারি, বাংলাদেশের উপজেলা আছে 495টি, আর যদি 64টি জেলা কমিটি করা যায় তাহলে প্রায় জোটের কমিটি হবে 550, আরো বেশি। আমাদের 6টি সংগঠন আছে আমাদের জোটভুক্ত, এই জোটভুক্ত সংগঠনের 6টি সংগঠনের নিজস্ব কমিটি আছে, সব মিলে আমাদের কমিটি দাঁড়াবে প্রায় 3000-এর উপরে। আমরা যদি 3000 কমিটি যদি আমাদের থাকে, আগামী দিনে যেই সরকারি ক্ষমতায় আসুক, যেই শিক্ষামন্ত্রী হোক, যারাই মসনদে বসুক, 3500 কমিটিকে যদি আমরা ব্যবহার করি, আমাদের পক্ষে মাত্র 3 দিনের নোটিশে 2 লক্ষাধিক শিক্ষক জাতীয় শহীদ মিনারে অথবা সুরমাটিতে উপস্থিত করা সম্ভব, ঠিক কিনা? আচ্ছা বলেন, যদি আমরা 2 লাখ শিক্ষক উপস্থিত করতে পারি, তাহলে সরকার যেই থাকুক, মন্ত্রী যেই থাকুক, আমাদের কথাকে গুরুত্ব না দিয়ে পারবে? বলেন পারবে? কিন্তু আমাদের অনেক বন্ধুরা নিজেদের একেবারে ক্ষুদ্র স্বার্থকে চরিতার্থ করার জন্য 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর স্বার্থকে তারা জলাঞ্জলি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি আমার কোনো সমালোচনার জবাব দিই না, আপনারা জানেন। সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা করে, আমাকে অনেকে টেক্সট করে যে আপনি লাইভ করে বলেন। আমি বলি দেখেন, ওনাদের লেখালেখি সবাই দেখে না, কিন্তু আমার পেজের সাথে একেবারে সকল গোয়েন্দা সংস্থা থেকে নিয়ে মিনিস্ট্রির একবারে হাই লেভেল পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত আছে। আমি কি এখানে এগুলো উত্তর দিই, তারা চলাচলি করি, তাহলে এটা একেবারে দেশের শীর্ষ পর্যায়ে চলে যাবে। এটা আমি হয়তো কিছুটা জবাব দিয়ে নিজে কিছুটা আত্মতৃপ্তি অর্জন করতে পারবো, কিন্তু 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের বিভেদের কথা এবং তাদের দুর্বলতার কথা সরকারের শীর্ষ মহলে যদি চলে যায়, আলটিমেটলি দিন শেষে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী তারা বঞ্চিত হবে, ঠিক কিনা? সেই জায়গা থেকে আমি জবাব দিই না, কারণ তারা যে সমস্ত অবান্তর প্রশ্ন করে শত্রুর জবাব আমি দিতে পারি। আমি জানি যে আমাদেরকে আমাদের কাজের মাধ্যমে আমরা জবাব দেব।
বন্ধুরা আগামী দিনে যখন আমাদের এই পরিকল্পনা, আমরা যে পরিকল্পনা নিয়ে জোটের কমিটি করছি, এটা যখন বাস্তবায়ন হওয়া শুরু করবে, তারা তাদের ভুল তখন বুঝতে পারবে। আমি আজকেও তাদের কোনো প্রশ্নে, তাদের কোনো সমালোচনার জবাব দিব না। আমি সারা বাংলাদেশে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদেরকে বলতে চাই, আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন, শুধুমাত্র এই জিনিসটি বিবেচনায় নিয়ে অনেক অপমানের আমি জবাব না দিয়ে সহ্য করে যাচ্ছি। আগামী দিনে যখন এই জোটের কমিটি গঠন করছি, এটা যখন প্রকাশ পাওয়া শুরু করবে, বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী সহ আজকে যে বন্ধুরা সমালোচনা করছে, সকলের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। ভাইরা, আপনারা জানেন 17 সাল থেকে আমরা কাজ করি। আমি এর আগেও ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা কমিটি গঠন করার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে এসেছিলাম। আমরা সারা বাংলাদেশে মোটামুটি সবগুলো জেলাতে আমরা যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে। আন্দোলনের উত্তর, আমাদের প্রত্যাশা প্রাপ্তি, শিক্ষকদের সাথে আলোচনা, এগুলোকে কেন্দ্র করে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমি গত পরশু যশোরে গিয়েছিলাম, মাহফিল ছিল। ওখানে মাহফিলের পরে বিচার আমার সাথে বসছে, ওখানে আমরা কথা বলছি। অর্থাৎ যেখানে যাচ্ছি সেখানে কিন্তু শিক্ষকদের তাদের বিভিন্ন প্রত্যাশা নিয়ে, তাদের বিভিন্ন বঞ্চনা নিয়ে, তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা আমাদের কাছে এগুলো উপস্থাপন করেন। আমরা এগুলো নোট নিয়ে জোটের মিটিং এ আলোচনা করে যেগুলো আপনার সরকারের কাছে উপস্থাপন করা যায় বা যেগুলো যৌক্তিক মনে হয়, এগুলো কিন্তু আমরা সরকারের কাছে উপস্থাপন করি। কখনো কখনো মৌখিকভাবে, কখনো কখনো আপনার লিখিতভাবে আমরা সরকারকে জানাই। এই সরকারের সময়ে, এই অল্প সময়ে অনেকগুলো কাজ হয়েছে, আপনারা জানেন অনেকগুলো কাজ হয়েছে। আমি গত 2 দিন আগে আমাকে বৃহস্পতিবারে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যারা মিজানুর রহমান, উনি আমাকে ফোন করেছিলেন। আমি তাকে বুধবারে ফোন করেছিলাম সকালে, উনি আমাকে বললেন যে আপনি বিকালে ফোন করেন, আমি একটু মিটিং এ আছি। আমি বিকালে ওনাকে ফোন করি, উনি ফোন রিসিভ করতে পারেন নাই। আমি পরে আর ফোন করি না ওনাকে। বৃহস্পতিবারে সম্ভবত 11:30 থেকে 12টার দিকে উনি আমাকে ফোন দিলেন, একটা বিষয় নিয়ে তার সাথে কথা বললাম। তো আমরা মন্ত্রণালয়ের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আমি এক পর্যায়ে একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তাকে আমি বলেছি যে আপনারা এই অল্প সময়ে যে কাজ করেছেন, আমাদের সন্দেহ রয়েছে আগামী 5 বছরেও কোন সরকার একটু উন্নত শিক্ষকদের জন্য এই গণভক্ত ভূমিকা রাখতে পারবে না, ঠিক কিনা? 17 বছর গত সরকার ক্ষমতায় ছিল, আপনারা কি পেয়েছেন আপনারা সবাই জানেন। শুধুমাত্র 18 সালে 20 দিনের হার নামার আন্দোলনের মাধ্যমে আমাদের একটা বলার মতো উল্লেখযোগ্য আমাদের অর্জন হয়েছিল, সেটি হচ্ছে 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা। এর বাইরে এই 17 বছরে শিক্ষক কর্মচারীদের ভাগ্যের, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। আর মাত্র 1 বছরের সরকার আজকে এসে আপনাদেরকে 20 বছর পরে আমাদের শিক্ষকরা 5 দিনের আন্দোলনের মাধ্যমে অন্তত কিছু না হলেও 50% উৎসব পালনে নিজের আত্মীয় স্বজনকে নিয়ে, স্ত্রী সন্তানকে নিয়ে কিছুটা হলেও স্বস্তিতে গত ঈদুল আজহা পালন করে দেন, ঠিক কিনা? অনেক শিক্ষক কোরবানি দিতে পারতো না, অনেক কোরবানি দিতে পারতো না। আমি নিজে সাক্ষী, কারণ আমরা যেহেতু শিক্ষক আন্দোলন করি এই বিষয়গুলো আমরা জানি। চোখের পানি আমি দেখছি অনেক শিক্ষকের, কিন্তু এই উৎসব পাতাটা চেঞ্জ হওয়া থেকে অন্তত একটা নাম হলেও শিক্ষকদের দেওয়া সুযোগ হবে, হবে কি হবে না? এই সরকার দিয়েছে। আমি সরকারের সরকারকে তেল মারার জন্য না, বাস্তবতা যে কাজগুলো সরকার করেছে এগুলো আমাদের জানা দরকার। কারণ যার যেটুকু তার প্রাপ্য তাকে সেটুকু দেওয়া উচিত। এই যে বাড়ি ভাড়া, আপনারা বলেন, আপনারা কি কেউ কোনোদিন কল্পনা করছেন যে 500 টাকার বাড়ি ভাড়া পাবেন? কথা বলেন, কেউ কল্পনা করছেন? আন্দোলনের আগেও কেউ কল্পনা করেন না। আমরা বাড়ি ভাড়া আন্দোলন শুরু করলাম 13 আগস্ট, ঢাকাতে আপনারা অনেকে গেছেন। আমাদের যে বড় প্রোগ্রামটা ছিল, এখানে প্রায় লক্ষাধিক শিক্ষক ছিল। ওখান থেকে কিন্তু আমাদের আন্দোলনের বাড়ি ভাড়া আন্দোলনের সূচনা হয়। রেজিস্ট্রিতে বসলাম, রেজিস্ট্রিতে বসার পরে
আলোচনা শুরু হলো, বিভিন্ন রকম আলোচনার এক পর্যায়ে এসে আমরা একেবারে সামারিতে চলে গেলাম। ওনারা বললেন যে আপনারা আন্দোলনের আলটিমেটাম দেওয়ার পরে আমরা দুইটা বিষয় সরকারের কাছে শিক্ষা থেকে অর্থে পাঠিয়েছি, বাড়ি ভাড়া 1000 কে 2000 আর মেডিকেল ভাতা 500 কে 1000, কর্মচারীদের উচ্চ ভাতা 50 কে 75, যেহেতু তাদের উচ্চ ভাতাটা আমাদের সাথে বাড়ে নাই। আমরা এগুলো পাঠাইছি, সুতরাং আপনাদের আন্দোলন দরকার নেই। আমি তখন উপদেষ্টা মহোদয়কে বললাম যে আপনি মেডিকেল ভাতা 500 কে 1000 করেন, আমাদের তেমন আপত্তি নাই। যদি আপনি 500 দিয়ে দেন তাহলে আমাদের মোটামুটি মেডিকেল ভাতার যে বৈষম্যটা দূর হয়ে থাকে, এটা নিয়ে আমাদের আর কোনোদিন আন্দোলন করতে হবে না। আর আমাদের কর্মচারী ভাইদের জন্য যেহেতু তারা আমাদের সাথে উচ্চ ভাতার আনুপাতিক হার তাদের বাড়ে নাই, যদি 25% বাড়াই দেন এটা ভালো হবে, এক্ষেত্রে আমাদের সমর্থন আছে। কিন্তু একটা জায়গায় আমরা আপনাদের এই ডিউ লেটারকে আমরা মানতে পারি না, সেটা হচ্ছে 1000 টাকা বাড়ি ভাড়া। আমরা কোনো অবস্থাতে এই ফিক্সড বাড়ি ভাড়া মেনে নিব না। উপদেষ্টা মহোদয়কে আমি এই শব্দটাই ইউজ করেছি, যদি আপনি বাড়ি ভাড়া পার্সেন্ট টাকায় না দেন তাহলে আপনার এমনিভুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়বে। এই শব্দটাই তাকে আমি বলেছিলাম মন্ত্রণালয়ে, এখানে আমার সহযোদ্ধারা আছেন, ওনারা ছিলেন। উনি তখন তাৎক্ষণিকভাবে বললেন যে পার্সেন্ট টাকায় বাড়ি ভাড়া দেব, এটা আমি মেনে নিলাম। এরপরে উপদেষ্টা মহোদয় আমাকে বললেন যে কত পার্সেন্ট বাড়ি ভাড়া আপনারা চান, আপনাদের প্রত্যাশায়। আমি তখন তাকে বললাম যে আমরা চাইলে অনেক কিছু চাইতে পারবো, কারণ ওই সময় আমার বর্তমানী শিক্ষক প্রেস ক্লাব সহ গোটা ঢাকার রাস্তা অচল হয়ে গেছে। কারণ প্রেস ক্লাবের রাস্তা যদি আপনার বন্ধ হয়ে যায়, মোটামুটি গোটা ঢাকা আপনার অচল হয়ে যায়। তখন আমি তাকে বললাম যে আমরা আপনাকে বিবেকবান শিক্ষক হিসাবে এমন একটি প্রস্তাব দিতে চাই যেই প্রস্তাবটি এই বাজেটে আপনার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। ওখানে পরামর্শ করার সুযোগ ছিল না, কারণ আমরা গিয়েছিলাম প্রায় 12 জন, এখানে তো পরামর্শ সুযোগ নাই। মিনিস্ট্রি একেবারে মন্ত্রীর যে কনফারেন্স করবে, আমি তখন নিজের দায়িত্ব নিয়ে প্রস্তাবটা দিলাম। দেওয়ার পরে তিনি সামনে দিকে আলোচনা বাড়ালেন না, বললেন যে আপনার একটা সামারি দেন, মানে আমাদের 20% বাড়ি ভাড়া দিয়ে 4 অভিযোগ করে মানে মাদ্রাসা, কারিগরি, স্কুল, কলেজে কত টাকা লাগবে আপনারা হিসাব দেন। যদিও হিসাব দেওয়াটা কিন্তু আমাদের না, এরপর আপনাদেরকে দিয়েছি যে আমরা হিসাব দেবো। উনি বললেন যে আপনারা হিসাব দেন, অধিদপ্তরগুলো থেকে আমরা হিসাব দেবো, সামারি করে আমরা অর্থ দিয়ে দিব, এরপর দেখা যায় আপনাদের জন্য কি করা যায়। আমরা যখন ওখান থেকে বের হলাম তখন সোশ্যাল মিডিয়া একেবারে দুর্বা শুরু হয়ে গেল যে 20% প্রস্তাব দিলাম। তখন সবাই যার যার মতো করে মুক্ত মনে আমাদেরকে গালিগালাজ শুরু করলো যে 20% কেন চাইলো, কেন উনি সরকারি নিয়মে চাইলো না, 45% চাইলো না। আমি এই কথাটা এই কারণে এখানে আনছি যে আমাদের সিদ্ধান্তগুলো যে সঠিক হয় এটা শিক্ষকরা পরে বুঝে, আমাদের বন্ধুরা পরে বুঝে। ইচ্ছা মতো দুই দিন গালাগালি করছে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে যে কেন 20% চাইলাম না, কেন সরকারি নিয়ম চাইলাম না, শুধু 20% কেন চাইলাম। পরবর্তীতে যখন শহীদ মিনার আন্দোলন শুরু হলো, আন্দোলনের আগে সরকার শিক্ষক দিবসে 500 টাকা প্রজ্ঞাপন দিল। যখন 500 টাকা প্রজ্ঞাপন দিল তখন আমাদের শিক্ষক বন্ধুদের মুশকিল যে সরকারি নিয়মে চাইলে 1 টাকা পাওয়া যাইত না, 20 টাকা করে 500 টাকা দিচ্ছে। আজকে আমরা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে বলতে চাই 20% বাড়ি ভাড়া চাওয়ার কারণে আপনারা যখন আমাদেরকে ভুল বুঝেছিলেন, পরবর্তীতে আপনাদের চক্ষু খুলে গিয়েছিল। আজকে আপনারা যারা আমাদেরকে জুটের কমিটি গঠনের ব্যাপারে ভুল বুঝছেন, আগামী দিনে জুটের পরিকল্পনা যখন বাস্তবায়ন শুরু হবে, আগামী দিনে বিগত সময়ের মতো আপনাদের বিবেকের চক্ষু
এই টাকাগুলো নিয়ে ঢাকাতে বিরাট বড় মনে করেন ইন্তজাম হয়, সমাবেশ হয়, নেতারা আসেন, নেতারা রাজনৈতিক নেতারা এসে দেখা যাচ্ছে অমুক নেতার পিছনে লাখ লাখ মানুষ, এরকম নাকি আগে হয়েছে। আমরা এখানে আপনারা আছেন, শরীফ মিনারে আপনাদের কাছে আমরা কোনো টাকা পয়সা চাইছি? বলেন এত বড় আন্দোলনে কারো কাছে 1 টাকা চাইছি আমরা? কারো কাছে টাকা চাই না, কিন্তু বিগত সময়গুলো হয়েছে। এখন আপনি আগে টাকা পয়সা দিয়া ঢাকাতে সমাবেশ করায় রাজনৈতিক নেতার কাছে বড় নেতা বানাইলেন, কয়েকদিন পরে শুনলাম ওই নেতা আপনার প্রতি মাসের কষ্টার্জিত ধানের রক্তের জমানো যে টাকা কল্যাণ বছরে 10% কাইটে লাগছে, ওখান থেকে নাকি 6,000 কোটি টাকা লুটে নিয়ে গেছে। তাইলে আপনি টাকা দিয়া নেতা সব করলেন ঢাকাতে গিয়া, আর ওই নেতা তার রাজনৈতিক নেতার কাছে বড় হিরো হয়ে কল্যাণের চেয়ারে বসলো, অবসরের চেয়ারে বসলো, আপনার জমানো টাকা ওই নেতা করে নিয়ে গেল। এমন নেতৃত্বকে আপনারা ভবিষ্যতে চান? আমরা সবাই জাতীয় প্রত্যাশীদের পক্ষ থেকে শপথ করে মানিয়ে নিয়েছি আগামী দিনে শিক্ষকদের মাথা বিক্রি করে এই বাংলাদেশে কাউকে শিক্ষক আন্দোলন করতে যাওয়া হবে ইনশাআল্লাহ। এগুলো চলবে না, হুমকি ভয় ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। রিজিকের ফায়সালা আকাশ থেকে হয়, ইন্না রিজকা লা ইয়াতুল আবদা কামা ইয়াতুল আজালু। রিজিক মানুষ কেমন ভাবে খুঁজে, যেমন মৃত্যু মানুষকে খুঁজে। সুতরাং আমার রিজিক আমাকে কি খাওয়াবে, কিভাবে খাওয়াবে, এটার দায়িত্ব আমার না। আমার কাজ হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া, রিজিকের ফায়সালা আকাশে। সুতরাং আমাকে এগুলোর ভয় দেখায় লাভ নাই। হায়াতের মালিক আমি নিজে নাকি আল্লাহ তাআলা? বলেন আমার প্রতি আমি এই দুনিয়াতে থাকবো, কতদিন বেঁচে থাকবো, এগুলো আমার নিয়ন্ত্রণাধীন না, এগুলো আল্লাহ তাআলার উপরে। সুতরাং যার রিজিকের ভয় নাই, যার হায়াতের ভয় নাই, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখিয়ে এই যুগকে নিয়ন্ত্রণ করা যাবে না ইনশাআল্লাহ। তারা ইনকিলাব পত্রিকা তো আপনার উন্নত হয়ে আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করেছে। তারা 15 আগস্ট সম্ভবত বা 16 আগস্ট, 15 আগস্ট নয়, এটা হেডলাইন ছিলাম আমি। এই পর্যন্ত রিপোর্ট করেছে কমপক্ষে 50টা। এই মুমতাজি, বাহাউদ্দিন এবং ইনকিলাব, এই চক্র এতদিন পর্যন্ত মাদ্রাসার নিরীহ শিক্ষকদেরকে ভয় দেখিয়ে তাদেরকে তাদের অবগত করেছে। আজকে বলে দিতে চাই, তোমাদের এই ষড়যন্ত্র বাংলার জমিনে 5 আগস্টের পরে আর চলতে না হয় না ইনশাআল্লাহ। অশিক্ষক তাদেরকে আমরা নেতা মানি না, মানবে না তারা? অশিক্ষককে নেতা মানি না, অবসরপ্রাপ্ত শিক্ষককে আমরা নেতা মানি না। বিএনপির মহাসচিব বলে এসেছি, যখন তার সাথে আমরা সাক্ষাৎ করেছি, যে অশিক্ষক আপনি নেতা রাখবেন না, আমরা অশিক্ষককে নেতা চাই না। যারা শিক্ষকতা আছে তাদেরকে, কারণ বাড়ি বানা মানলে অশিক্ষকের কোনো লাভ নাই, বাড়ি বানা মানলে অবসরপ্রাপ্ত শিক্ষকের কোনো লাভ নাই। আছে এই শহীদ মিনারের আন্দোলন যদি আমাদের হাতে না থেকে কোন অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে থাকতো, তাহলে আজকে এই আন্দোলনের ফলাফল কি হতো আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই ওই আন্দোলন যদি কোন আপনার রানীর শিক্ষকের হাতে না থাকে, অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে থাকতো, তাহলে এটার পরিণাম বিগত দিনে যেরকম আন্দোলন একেবারে ফুলে ফেটে উঠেছে, হঠাৎ করে বেলুনের মতো চুপছে গেছে, তাই বলি। আমি শহীদ মিনারে একটা পাঞ্জাবি 3 দিন পরেছিলাম, 3 দিন। এই শহীদ মিনারের টপ ফ্লোরে আমার সব জামা ভিজেছে, আমার ওখানে শুকিয়েছে। আমি বাইরে যাওয়ার মতো সাহস পাই নাই, কারণ আমি 24টা ঘন্টা আমি একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে কোনো সময় আমার ওই উঠাই দিতে পারে, সে আতঙ্কের মধ্যে ছিলাম। যার কারণে আমার সহযোগিতা আমাকে বলেছে যে আপনি এখান থেকে যাবেন না। আমি এক জামা পরে 3 দিন শহীদ মিনারে কাটিয়েছি। অবসরপ্রাপ্ত শিক্ষককে আপনার জন্য করতো এটা? অশিক্ষক করতো লাভবিরা। আমার নাম আছে, আমার এখন 15 বছর বাড়ি ভাড়া বেড়েছে। আমি অন্তত আমার পরিবার এটা থেকে কিছুটা উপকৃত হবে। আমি আমার বাচ্চাকে তুলনামূলক কিছুটা ভালো রাখতে পারবো, আমার স্ত্রীকে তুলনামূলক কিছুটা ভালো রাখতে পারবো, আমার মাকে আমি 2 টাকা পয়সা বাড়াই দিতে পারবো। কিন্তু অবসরপ্রাপ্ত শিক্ষক, অশিক্ষকের কি লাভ হয়েছে? কোনো লাভ নাই। এই জন্য আমাদেরকে আগামী দিনের জন্য খুব হুঁশিয়ার হয়ে চিন্তা ভাবনা করে আমাদেরকে পা দিতে হবে। আমাদেরকে এখন তাদের নতুন করতে না পারে প্রতিষ্ঠান প্রধান যারা আছে, আপনাদের প্রতি আমার একটা আহ্বান আছে, সেটি হচ্ছে উমরটা সোজা করে দাঁড়ানো।
কোন রাজনৈতিক নেতার হুমকি দামকি আপনারা ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। ভাই আপনার রিজিকের পয়সাটা তো আপনার হাতে রাখবেন না ভয় করে। আপনার রিজিক তো আল্লাহ তাআলা পয়সাটা করবে, আপনি কেন ভয় করেন? আপনার হায়াত তো আপনার হাতে না, এটা উপরওয়ালার হাতে। আপনার এখন কেন ভয়? কেন আপনি নতুন কেন আপনার নিজের বিবেক বিসর্জন দিয়ে আপনার আপনার ব্যক্তিত্বকে নষ্ট করেন? মাথা সোজা করে দাঁড়ান, কবর সোজা করে দাঁড়ান, নিজের অধিকারের কথা বলেন। আমরা জাতীয়করণ প্রত্যাশী কিন্তু বিভিন্ন আন্দোলন করে একটি মুক্ত শিক্ষকদেরকে 4টি উপহার দিয়েছি, 4টি বিষয়। এর মধ্যে 2টি মধ্যে চূড়ান্তভাবে আমাদের নিরসন হয়েছে, 2টি বৈষম্য কিছুটা হলেও আপনাদের আমরা দূর করেছি, ঠিক কিনা? ইমপ্লিমেন্টের সমস্যা আছে, এটা কিন্তু আমাদের 18 সালের 20 দিনের হার আন্দোলনের ফসল। বৈশাখী এখন সরকারি না পায়, আপনারা কি কম পান? একেবারে 2 বৈষম্য একেবারে শেষ। বাড়ি ভাড়া একটা ট্রেনে উঠেছে, লাইনে উঠেছে, উৎসবতা লাইনে ছিল, আরেকটু অগ্রসর হয়েছে, আরেকটু ধাক্কা দিয়ে শতভাগের দিকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। আর আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে যদি আমরা জাতীয়করণের আমরা একমত আন্দোলনে যাই, তাহলে যদি আমরা জাতীয়করণ আদায় করতে নাও পারি, আমার বিশ্বাস সারা বাংলাদেশের শিক্ষকদের মধ্যে শহীদ মিনারের মাধ্যমে যে অভূতপূর্ব ঐক্য সাধিত হয়েছে, ওই ঐক্যকে ধরে রেখে আগামী দিনে যদি সর্বাত্ম জাতীয়করণ আন্দোলন শুরু করা যায়, জাতীয়করণ আদায় না হলেও বাড়ি ভাড়া সরকারি নিয়মে আদায় করে থাকবো আমরা ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দেব না, আপনাদেরকে একটু বলবো, সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই ম্যাক্সিমাম আপনারা সোশ্যাল মিডিয়া চালান, ওখানে আপনারা অধিকারের কথা বলেন, শিক্ষকদেরকে অর্গানাইজ করেন। আমরা আজকে জোটের জেলা কমিটি আমরা দিয়ে দেবো, আহ্বায়ক কমিটি, ওনারা পুরানো কমিটি যত দিবে সব উপজেলাগুলোতে আপনার জোটের কমিটি হোক। দেখেন আমাদের অনেক মানুষ আছে, এক একজনের এক রাজনীতি আদর্শ আছে, সংগঠনের মতো ভেরিয়েটি আছে। আমরা জোটটাকে আন্দোলনের একটা প্রতীক হিসাবে 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের কণ্ঠস্বর হিসাবে রাখতে পারতে চাই। এখানে অনেক আছেন একেবারেই সংগঠন করেন না, আসেন এরকম অনেক আছে, অনেক আছেন হয়তো অমুক সংগঠন করেন, তমুক সংগঠন করেন। আমরা বলি কি, আপনি যা খুশি আপনি সংগঠন করেন, আপনার দল মত আপনার পথ ভিন্ন হতে পারে, কিন্তু দাবির প্রশ্নে সবাই আমরা আসি, একটা কণ্ঠস্বরের পেছনে আমরা আসি, একটা জুটের পেছনে আমরা আসি, সেটা হবে জাতীয়করণ প্রত্যাশিত। আপনার আমার পেশাগত দাবি আদায়ের জন্য দল মত পথ রাজনৈতিক আদর্শ সব করে আগামী দিনে জাতীয়করণ প্রত্যাশিত, আগামী দিনে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের পেশাগত দাবি আদায়ের একমাত্র কণ্ঠস্বর হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য আপনি আপনার যে কোনো সংগঠন করেন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার পেশাগত দাবির জন্য আপনার জোটের সাথে অন্তর্ভুক্ত হন। আপনি আপনার রাজনৈতিক মত যাই হোক, আমাদের কোনো আপত্তি নেই, আপনি যে কোনো শিক্ষক সংগঠনের আপত্তি নেই, কিন্তু জোটের সাথে থাকেন। আগামী দিনে আপনার পেশাগত এই যে দাবিগুলো আছে এগুলো আদায়ের জন্য আপনাদেরকে আজকে এই প্রোগ্রামে অনেক কষ্ট করে আপনারা এসেছেন, এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কষ্ট করে তারা আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আমি আমার ফর্মাল বক্তব্য শেষ করলাম, কয়েকটি বিষয় আছে এখানে আলোচনা, এগুলো একটু জবাব দেবো। অবসর কল্যাণের যে বিষয়টা আপনারা জানেন, ব্যয় কমিশনের মিটিংয়ে আমাদেরকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমাদেরকে ডাকা হয়েছিল। এর আগে ব্যয় কমিশন কোনোদিন একটি শিক্ষকদের সাথে বসে নেয়, এটা একটা অনন্য নদী, কোনোদিন বসে নেয়, এবং আমাদেরকে তারা দাওয়াত দিয়ে আমাদেরকে নিয়েছে। আমরা ওখানে আনুষ্ঠানিকভাবে ব্যয় কমিশনের চেয়ারম্যানের সাথে আমরা বসেছিলাম, ওখানে অবসর কল্যাণের ব্যাপারে আমরা কয়েকটা প্রস্তাবনা দিয়েছি, এবং একটা প্রস্তাবনা আমরা দিয়েছি যে অবসর কল্যাণের টাকাটা যাতে 6 মাসের মধ্যে দেওয়া হয়, এবং 6 মাসে দেওয়ার পরে এবং অবসর কল্যাণ যেগুলো পেন্ডিং আছে এগুলোকে শেষ করার পরে অবসর এবং কল্যাণকে বিলুপ্ত করে যাতে সরকারি নিয়মে পেনশন দেওয়া হয়, এমন একটি প্রস্তাবনা যাতে কমিশন রাখে আমরা তাদের অনুরোধ করেছি। এখানে আসলে বরাদ্দ বাড়াতে হবে, আমরা আগামী সরকার যারাই ক্ষমতায় আসুক তারা যাতে বরাদ্দ বাড়ান, এটা জন্য আমরা কাজ করবো। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আপনারা শুনেছেন যে এগুলো তফসিল ঘোষণা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বসার চেষ্টা করব, এবং আগামী নির্বাচনের ইশতেহারে যাতে জাতীয়করণের বিষয়টি রাখা হয় এই বিষয়টাই আমরা কাজ করবো।
নদীর ব্যাপারে ইতিমধ্যে আপনার দুইটা হয়ে গেছে। আপনার একটা হচ্ছে আপনার এনডিএসসি সুপারিশপ্রাপ্ত এবং এনডিএসসি সনদধারী যারা আছে, এখন বাকি আছে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান এবং কর্মচারী। আমি প্রধান, সহকারী প্রধান, কর্মচারীর ব্যাপারে বলছিলাম, ওনারা প্রধান সহকারী প্রধানকে দিতে রাজি না, কর্মচারীদেরকে দিতে রাজি না। আমি বললাম যে প্রধানরা অনেক ক্ষেত্রে দেখা যায় তারা সিন্ডিকেট করে পরে দীর্ঘদিন থাকার কারণে অনেক দুর্নীতি হয়। তো এটা ভাঙার জন্য হলেও সরকারের দরকার তাদের জন্য বদলির ব্যবস্থা রাখা। আরেকটা বিষয় আছে, 5ই আগস্টের পরে টুনপো জবাতে আপনার সারা বাংলাদেশের প্রায় 3000 শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। আচ্ছা, একজন শিক্ষক রাজনীতি করতে পারে অথবা রাজনৈতিক দলের সাথে চলাফেরা করতে পারে, কিন্তু তাদের অপরাধ কি খুবই বেশি? এই যে যারা জুলাইয়ে যারা নিহত হয়েছে, এই শিক্ষকের নির্দেশে হয়েছে, এগুলো সরকারি অফিসারদের নির্দেশে হয়েছে। তো যারা নির্দেশনা দিয়েছেন তারা অভাব কবিরাতে বিভিন্ন জায়গায় বসে আছেন, তাদের চাকরি চাই না। আর আপনি একবার একটা নিরীহ শিক্ষক বিভিন্ন কারণে সে হয়তো রাজনীতির সাথে জড়িয়েছে, আপনি তাকে জোরপূর্বক পদত্যাগ করেন। এই শিক্ষকগুলো যদি বদলি থাকতো আজকে চাকরিটা বাঁচাইতে পারতেন। 3000 পরিবার পয়সা দেন, তখন তারা কিছুটা নমনীয় হয়েছে। আপনার প্রধান এবং সহকারী প্রধানের ব্যাপারে আমি অনেকবার এই ব্যাপারে কথা বলছি এবং গত বৃহস্পতিবারে যে বলছিলাম এই ফোন কলটা ছিল এই বিষয়ে, এই বিষয়টি ছিল অতিরিক্ত সচিবের সাথে আমার কথা হয়েছিল, এই বিষয় ছিল। কর্মচারীদের তারা দিবেই না, বলছে কোনো বাড়ির পাশে থাকে এদেরকে দিবই না। দেখা যাক যদি অন্তত প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানকে যদি অন্তর্ভুক্ত করা যায়, আগামী দিনে আমরা কর্মচারীদের ব্যাপারে ইনশাআল্লাহ কথা বলবো। আমাদের অব্যাহত আছে চেষ্টা, আমরা এটা অব্যাহত রাখবো। চাকরি বইয়ের বৃদ্ধি 60 বছরই তো করা যায় না, অনেকে দেড় ইঞ্জিনিয়ার সর্ব শেষ করে। এটার সাথে আমি ব্যক্তিগত আসলে একমত না চাকরির বইয়ের বৃদ্ধির ব্যাপারে। এরপরও আপনার প্রস্তাবনা দিয়েছেন, আমরা ছোট একটা আলোচনা করবো। ষষ্ঠ এবং সপ্তম গ্রেড এই ব্যাপারে এটা নিয়ে মন্ত্রণালয়ের কথা হয়েছে, এটা আপনারা শুনছেন, কথা হয়েছে। ওনারা বলছেন যে অন্তত এন্ট্রি লেভেলের যদি প্রধানদেরকে ষষ্ঠ না দেওয়া হয়, অন্তত 5 বছর পরে দেওয়া বিষয়টা যৌক্তিক, এটা ওনারা বলেছেন, অতিরিক্ত সচিব বলেছেন মহোদয়। এবং সহকারী প্রধানদেরকে এন্ট্রি লেভেলে না পারলে অন্তত 5 বছর পরে সপ্তম গ্রেডের বিষয়টা। উনি বলেছেন যে একটা আবেদন দেন, আমরা অলরেডি একটা 4 নভেম্বর একটা প্রেয়ার দিয়েছি, যেখানে ষষ্ঠ এবং সপ্তম গ্রেড দেওয়ার বিষয়টি ওইটা আমরা উল্লেখ করেছি। এখন এটা নিয়ে কাজ করতে হবে, আপনাদের অপেক্ষা করতে হবে। বিসিএস ক্যাডারের ব্যাপারে প্রতিষ্ঠান প্রধান আমাদের শিক্ষকরা আসলে সমালোচনা করা ঠিক না, কারণ তারাই তো আমাদের আসলে প্রাণ। কিন্তু আমি তারা বুঝি না বিসিএস ক্যাডার আমরা কেন নিব না, এটা নিয়ে বুঝ দেওয়ার পরে অনেকেই বিরোধিতা করেন। আরে ভাই, আপনি কি বুঝছেন না আপনি বিসিএস ক্যাডার আসলে আপনি প্রতিষ্ঠান প্রধান হইতে পারবেন? তো এটা আপনারা এই আইকিউ যদি না থাকে শিক্ষকতা পেশা আপনারা কিভাবে আসছে? বিসিএস ক্যাডার এখানে আসবে আপনার জন্য তো প্রধান পুশ ব্লক হয়ে যাবে। আজকে 2টা দিব, 5টা দিব, 3টা দিব। আজকে ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, অবিলম্বে বিসিএস ক্যাডারকে প্রতিষ্ঠান বানানোর যে নীতিমালায় সংযুক্ত করা হয়েছে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আপনারা কোনো অবস্থাতে বিসিএস ক্যাডারকে আমাদের একীভূত শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবে আপনারা মেনে করেছেন। প্রথমত এটা নিয়ে নীতিমালা নিয়ে আপনার নিউজ করবেন। ওই যে আমাকে ফোন দিছে একেবারে প্রথম পাওয়া আসছে এরকম দিনে সম্ভবত বৃহস্পতিবার বুধবারের পর থেকে সম্ভবত প্রথমবার একবারে প্রথম পাওয়াই নিউজ করছে একটা আমাদের ফোন দিছে এটার বিষয়ে কথা বলার জন্য। এবং যে জয়েন্ট সেক্রেটারি সাহেব এডিশনাল সেক্রেটারি ওনার সাক্ষাৎকার দিচ্ছে, আমাদের দুজনের সাক্ষাৎকার দিচ্ছে। আমি ওখানে বলে দিচ্ছি ওখানে বলে দিচ্ছি উনি একটু এক্সপেক্ট করবো। এখন উনি সাক্ষাৎকারে বলছেন যে এটা যদি আপত্তি থাকে তাহলে আমরা পরিবর্তন করার চিন্তা আমরা করবো। ওই কাতার করে প্রথম নিয়ে করে দিই। আচ্ছা, তারপরে ইবতেদায়ী বৃত্তি, এটা ইবতেদায়ী বৃত্তি এটা আমি বুঝি না আসলে। আমি এই ডিজির সাথে কয়েকদিন আগে আমাদের একটা অনলাইন মিটিং ছিল, তার প্রধান অনুষ্ঠিত ছিল, ওখানে তাকে বলছি, সে উত্তরে দিয়ে সে হারিয়ে গেছে। আমি এটা নিয়ে কোনো প্রশ্ন দিচ্ছি, এক এক ডিজে এসে এক এক রকম বক্তব্য দেখছে যে হয়ে যাচ্ছে 50 বরাদ্দ হয়েছে, এখন স্বতন্ত্র দিয়ে শুরু হবে, পরে সবাই পাবে। আসলে আমি জানি না আসলে যে বিষয়টা আমাদের সরকার কেন এটা নিয়ে সেই করতেছে, দেখে আমরা এটা নিয়ে আরো চেষ্টা করবো কথা বলার। বাতাস অফিসের বিষয়টা এটা শুনলাম, দেখে আমরা আমাদের জায়গা থেকে প্রবাসকের অধ্যক্ষর বিষয়টা আমাদের এই নীতিমালাটা মাদ্রাসা কলেজের নীতিমালা থেকে প্রবাসকের এমপিএ রাখা উচিত কিনা, মানে প্রবাসকরা অভিজ্ঞতা হয়ে তারা কি। আচ্ছা, এটাও নিলাম, আমরা দেখি এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদ সৃজন করা, এটা নিয়ে কাজ চলতেছে। আপনার আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ইসলাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে মন্ত্রণালয় আপনাকে নিয়োগটা দিয়েছে, যাতে সহযোগী অধ্যাপক এবং আপনার অধ্যাপকের পদ আমরা সৃজন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়
আমাদের জায়গা থেকে তোমার এরকম একটা প্রস্তাবনা দেন, আমরা এটা চেষ্টা করবো। আরেকটি বিষয় হচ্ছে কর্মচারী বিষয়ে বললাম, ডিসি এবং ইউনো আপনার স্কুল কলেজগুলোতে সভাপতি হবেন আমাদের প্রতিনিধি, মাদ্রাসার মধ্যে এটা আসতেছে, এটা নিয়ে আপনার মাদ্রাসা বোর্ডের কাছে আপনার কমিটির যে এটা হয়েছে আপনার নীতিমালাটা এটা চেঞ্জ হবে। চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, উনি বলছেন এটা জন্য একটা কমিটি করেছেন, এটা চেঞ্জ হবে এবং স্কুল কলেজে যেভাবে আছে হুবহু এরকম মাদ্রাসাতে হবে। শব্দ দেওয়া যাচ্ছে না, যাই হোক। তো মোটামুটি আমরা আসলে সারা বাংলাদেশে করতেছি, শিক্ষকদের আমরা কথা বলে নিচ্ছি, তাদের বক্তব্য বলে নিচ্ছি, এগুলো সামাজিক করতেছি, যেখানে যেখানে কাজ করার সুযোগ আছে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের যেহেতু আমরা সংগঠনকে ব্যবহার করে টাকা পয়সা কামানো আমাদের কোনো ধান্দা নেই, কারণ যদি এটা থাকতো তাহলে শহীদ মেলার তো 50 টাকা কামাই দেবো পারতাম কিনা, শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে 50 টাকা অ্যাকাউন্টে দেবো। তা আমরা তো আসলে এইগুলো আমাদের উদ্দেশ্য না, আমরা কাজ করি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মানুষের জন্য কাজ করে, মানুষ দোয়া করবে। আপনাদের কাছে আমার একটা আহ্বান আছে, আমার একটা আলোচনা বলতে পারেন, আহ্বান বলতে পারেন, সেটা হচ্ছে আমাদের শুধু আমরা দাবি দেওয়া নিয়ে কাজ করতে হবে। আমরা আমাদের শিক্ষাটা আমরা কিভাবে দিতেছি, গুণগত শিক্ষাটা আমরা নিশ্চিত করতেছি কিনা, এই কাজটা আমাদের করতে হবে। দেখেন আমাদের অভিযোগ আছে মন্ত্রণালয় বলেন যে আপনাদের শিক্ষকরা যত সময় নাকি ক্লাসে যায় না, যত সময় নাকি ক্লাস থেকে আপনার বিদ্যালয়ে একটা মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, আবার ওখান থেকে যত সময় আসে না, ক্লাসে যায় ঠিক মতো পাঠদান করে না, এই বিষয়গুলো কিন্তু আসতেছে। এখন এই জায়গাও তো আমাদের কাজ করার দরকার। সাইফুর রহমান সাগর ভাই আপনারা এই যে ফেসবুকে বলেন, তিনি আমাকে একটা আপনার লাইভ করছিলেন, আপনারা জানেন, তার সাথে আমি নিয়মিত কথা বলতাম। তো উনি আমাকে বলছিলেন যে আমি আপনাদের জন্য কাজ করতেছি, কিন্তু একটা দাবি আছে, এটা আপনি শিক্ষকদেরকে বলবেন, শিক্ষকরা যাতে তাদের দায়িত্বটা তোমার পালন করে। দেখেন আমরা যদি মনে করেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন না করি, আমার বেতন হালাল হবে, এক সময় বলেন হালাল হবে। আপনি ধরে এলাকার প্রভাবশালী প্রিন্সিপাল মহোদয় দূরের বা প্রধান শিক্ষক দূরে, আপনি প্রভাবটা মনে করেন সমাজে গেলেন না, রাজনীতি করে বা প্রতিষ্ঠানে করলেন, অথবা আসার সময় দুই মিনিট আগে চলে আসে, এরকম কিছু কিছু জায়গায় আসি না, কিছু কিছু জায়গায় আছে। আপনি যেটা করলেন হয়তো প্রতিষ্ঠান প্রধান আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না, কিন্তু আপনার বেতন হালাল হবে না, আপনি নিশ্চিত থাকেন, নিশ্চিত জানেন আপনার এই বেতন হালাল হবে না। আমি সব জায়গায় এই কথা বলি, একটু হাদিসের মধ্যে আসে প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবীজি বলছেন আপনি কিন্তু আপনার এই বাচ্চাদেরকে অ্যাসাইন করা হয়েছে তাদেরকে ভালো করে পড়াশোনা করার জন্য, আপনার সর্বোচ্চ মেধাবী, আপনি যদি এখানে ফাঁকি ঝুঁকি দেন আসলে ময়দানে এই ফাঁকি ঝুঁকির জন্য আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে। আর আপনি যদি ফাঁকি দেন বেতন হারাম হবে, আর হারাম যদি হয় এই বেতন দিয়ে আপনি যদি খাবার খান, আপনার দেহের রক্ত মাংস যদি গড়ে ওঠে, এই জন্য কিন্তু জান্নাতে যাবে না। একেবারে পরিষ্কার হাদিস অনেক আছে, আল্লাহ ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুসিয়া বিল হারাম, নবী বলেন সেই আপনার দেহ আপনার দেহের রক্ত মাংস হারাম দিয়ে গড়ে ওঠে, এটা কিন্তু জান্নাতে যাবে। আমাদের তো বড় আকাঙ্ক্ষিত জায়গা হচ্ছে জান্নাত, সবার মুসলমানের একেবারে বড় আকাঙ্ক্ষিত জায়গা জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাত যেতে চাই, ওখানে আমরা অনন্ত শীতকালের জন্য আমরা ভালো থাকতে চাই। এখন আপনি যদি ফাঁকি দেন, যদি হারাম খান, তাই ওই ঠিকানাটা আমাদের জন্য সত্য হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের অনুরোধ করবো যে আপনাদের দাবি নেওয়ার জন্য আমরা কাজ করবো, আমরা কোনো ভয় পাই না, আমরা কারো বক্তব্য করতে ভয় পাই না, সব ষড়যন্ত্র মোকাবেলা করবো, সব ষড়যন্ত্র ছিন্ন করবো, আপনাদের জন্য কাজ করবো। তবে আপনাদেরকে কথা দিতে হবে, আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে আপনার শিক্ষার্থীকে তৈরি করবেন। এই কথাকে আপনারা দিতে পারবেন, হাত তুলে দিতে পারবেন একটু? আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহ আমিন। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা নতুন ভাবে, আপনারা নতুন শক্তিতে, নতুন অনুপ্রেরণা নিয়ে শিক্ষার্থীকে তৈরি করবেন। আর এই কাজটা যদি আপনারা করেন, দেখবেন এলাকাতে আপনার মর্যাদা সম্মান আগের চেয়ে বহু বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের দাবিওয়ালাই করতে চাই, আমাদের দায়িত্ব পালন করতে চাই, দুইটার মধ্যে যদি আমরা সমন্বয় করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রহমত করবে। আমি আর কথা বলবো না, ইবতিদায়ী শিক্ষকের 13তম গ্রেড এটা আপনার হয়ে যাবে, নীতিমালাটা পেন্ডিং আছে, এটা মন্ত্রণালয়, এটা হইলে আপনার হয়ে যাবে, এটা টেনশন কিছু নাই। এটা নিয়ে আমরা মন্ত্রণালয়ের কাজ করতেছি, শিক্ষা মন্ত্রণালয়ের কাজ করতেছি, আশা করি অল্প সময়ের মধ্যে হবে। আমার মন্ত্রণালয় আমি আলোচনা শেষ করছি, আমরা স্টুডেন্ট কমিটি দিচ্ছি, আপনারা তাদের আমরা এখানে ওনারা যারা আছেন অর্গানাইজার সবাই মিলে তারা নির্বাচন করেছেন, আপনাদের মতামতের দরকার। আপনারা যদি সম্মতি দেন আমরা একটা আহ্বায়ক কমিটি এখানে দেবো ইনশাআল্লাহ। আমরা যারা আছেন স্থানীয় তারা মিলে যে প্রস্তাবনা দিয়েছেন, স্টুডেন্ট আপনার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন যারা মোহাম্মদ হাবিবুর রহমান সাদিকি, যিনি আমাদের জাতীয়করণ প্রত্যাশী স্টুডেন্ট, জাতীয়করণ প্রত্যাশী স্টুডেন্ট, তিনি সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন।
এই আন্দোলনের মধ্যে উনি আমাদের সভাপতির দায়িত্ব পালন করবেন। এই ব্যাপারে কি দ্বিমত আছে কারো? ইনশাআল্লাহ। এবং আপনার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন যারা মোহাম্মদ আব্দুল রাজ্জাক স্যার, সহকারী অধ্যাপক লাইন মালুম ডিগ্রি করেন, সাইফুল্লাহ স্যার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। তারপরে আপনার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন যারা মোহাম্মদ রাকিবুল ইসলাম, আখাউড়া টেকনিক্যাল ইসলামী আলী মাদ্রাসা, এই দায়িত্ব পালন করবেন। তারপরে আপনার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। স্যার কোথায়? আমরা এই 4টি নাম ঘোষণা করেছি। এই ব্যাপারে ইতিমত আছে আপনাদের? ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং অল্প সময়ের মধ্যে ওনারা প্রত্যেকটা আপনার জেলা উপজেলাকে, প্রত্যেকটা উপজেলাকে আপনার যুক্ত করে, যুক্ত এবং তারা আপনারা যারা কাজ করতে পারে তাদেরকে যুক্ত করে 101 সদস্যের জেলা কমিটি করবেন এবং প্রত্যেক উপজেলায় 101 সদস্যের আপনার উপজেলা কমিটি হবে ইনশাআল্লাহ। আর আমাদের আরেকটি সংগঠন আছে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম। আমরা এটার 100 আমি এসেছিলাম আহ্বায়ক কমিটিকে করে গিয়েছিলাম, এটা উচ্চ পদান্তরের আগে। তো আমরা এটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিচ্ছি, আমি দুইটা ঘোষণা দিব আর বাকিগুলো পরে আপনারা জেনে নেবেন। সময় যেহেতু কম, মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সভাপতি দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান সাদিকি, ওই মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি দায়িত্ব পালন করবেন। সেক্রেটারি কোথায়? আচ্ছা, আপনার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম। এখানে 111 সদস্যের পূর্ণাঙ্গ ভূমিকা আছে। সময় স্বল্পতার কারণে করা গেল না। আপনারা যারা মাদ্রাসা আছে ওদের সাথে যোগাযোগ করে আপনারা একটু দেখবেন আপনাদের কার কার নাম তালিকায় আছে। এই সুন্দর আয়োজনের জন্য আপনাদের যারা আয়োজক কমিটির সাথে যুক্ত আছে সবার নাম আমি দিতে পারবো না। আপনাদের প্রতি এবং ব্রাহ্মণবাড়িয়ার যারা সহযোগিতা আছেন, আমার প্রাণের জেলা, আমার জন্মস্থানের জেলার শিক্ষকবৃন্দ আছে, আপনাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আপনাদের সকল আন্দোলনে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। ব্রাহ্মণবাড়িয়ার নির্জনতা যে কোনো আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া থেকে সূত্রপাত হয়, এটা আগামী দিনে শিক্ষক আন্দোলনে প্রমাণিত হবে। সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে